আজকের সকালের এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ভয়েস অফ অনির্বাণ এবং আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আমি প্রথমে একটা অনুরোধ করেই মূল বিষয়ে চলে যাব, বেশি সময় আমি নেব না। অনুরোধটা হচ্ছে যে যারা দেখেননি, হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু যারা দেখেননি তাদের জন্য আমি বলবো যে আমার এই ডেসক্রিপশান বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, যেটা আমি আজ থেকে 1 সপ্তাহ আগে ইউটিউবে এই ভিডিওটা দিয়েছিলাম। সেই ভিডিওটা আপনারা একটু দেখবেন যারা দেখেননি, কারণ বর্তমানে রাজ্য রাজনীতিতে যে প্রবাহ চলছে সেটা কিন্তু আগাম আমি 7 দিন আগে আমি বলে দিয়েছিলাম। আমি খুব খুশি যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল হলেও, আমি কোনো নামি দামি লোক না হলেও, আমার যে চিন্তাভাবনাটা, আমার যে আগাম চিন্তাভাবনাটা আমি ব্যক্ত করেছিলাম, সেদিক থেকে কিন্তু আমার ধারণা পুরোপুরি মিলতে চলেছে বা মিলে গেছেও বলতে পারেন। ভিডিওটার বিষয়বস্তু ছিল যে এই তৃণমূল কংগ্রেস থাকবে না উঠে যাবে ইত্যাদি। আমি বলেছিলাম তৃণমূল কংগ্রেস অবশ্যই থাকবে। কেন বলেছিলাম, কী ফর্মে থাকবে, কিভাবে থাকবে, কতজন থাকবে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির রাজনৈতিক ভবিষ্যৎ কী, আমি সবটা ওই ভিডিওতে বলেছিলাম। যারা দেখেছিলেন হয়তো মনে নেই, তাদেরও বলছি, বা যারা দেখেননি তারা একবার একটু অনুগ্রহ করে দেখে নেবেন। বিগত দিনেও আমি যা যা বলেছিলাম, আমি এটা নিজের ঢাক নিজে বাজাচ্ছি না, এটা আমার আনন্দটা আপনাদের কাছে শেয়ার করছি। আমি প্রত্যেকটা জিনিস মিলেছে। অনেক বড় বড় সংস্থা যখন বলছে নির্বাচনে এই হবে ওই হবে, আমি পরিষ্কার বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস 100 নিচে থাকবে। যাই হোক, ওই সব প্রসঙ্গ দিয়ে আমি ভিডিওটাকে দীর্ঘ করব না। গতকাল মমতা ব্যানার্জির একটি সভা উনি ডেকেছিলেন ফেসবুক লাইভ করে, যে ধর্মতলায় একটি সভা করবেন, এবং সেই সভার পুলিশি অনুমতি যে জায়গাটায় মমতা ব্যানার্জি চেয়েছিলেন সেই জায়গাটা পাননি, কিন্তু পুলিশ তাকে একেবারে উনি যেভাবে করতেন সমস্ত বিরোধীদের, সিপিএম হোক, বিজেপি হোক, এসইউসি হোক, যে কোনো দল হোক, তারা সভা করতে গেলে, একটা সামান্য পথসভা করতে গেলেও তাদেরকে ওই হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আসতো। কলকাতার কোনো জায়গায় পারমিশন হতো না, আর উনি উইদাউট কোনো কিছুতে পারমিশনই বলা যেতে পারে, ও চিঠি দেওয়া না দেওয়ার সমান, 21শে জুলাই প্রতিবার ওই সিএসসি অফিসের সামনে উনি পুরো রাস্তাঘাট আটকে সভা করতেন। যাই হোক, তা গতকাল পুলিশ কিন্তু পুরো নিরাশ করেনি, বলেছিল যে ওয়াই চ্যানেলে সভা করতে। ভাবতে পারবেন না, ওয়াই চ্যানেল আপনারা অনেকেই জানেন যে কত লোক ধরে, কত ছোট জায়গা। আমার বক্তব্য সেইখানে ট্রাম লাইনের একদিকটা, একটা রোয়ের পুরো ভরেনি। এখন ওখানে 1000 লোক মানেই প্যাকড আপ হয়ে যাওয়া হিসেব অনুযায়ী। যারা ওয়াই চ্যানেল সম্পর্কে জানেন তারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। কিন্তু কত লোক হলো সেটা কিন্তু মমতা ব্যানার্জি দেখার জন্য সভাটা করেননি। তাহলে বলবেন যে মমতা ব্যানার্জি সভা করলো সরকারের বিরুদ্ধে, উনি, ওনার দল, ওনার ভাইপো সব এই আক্রান্ত হচ্ছেন, সেটা নিয়েই তো উনি করবেন বললেন। আমি বলছি না, উনি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে 3টে মিটিং ডেকেছিলেন। প্রথম মিটিংয়ে 71 জন, দ্বিতীয় মিটিংয়ে 59 জন, এবং তৃতীয় মিটিংটা তো 31শে মে হলোই না, কারণ 80 জন নির্বাচিত বিধায়কের মধ্যে, যদিও এখন 80 নেই, বলছি সে কথায় আসছি, এখন 78, তো ওই 80 জন তৎকালীন, মানে 31শে মে 80 জন বিধায়কের মধ্যে মাত্র 20 জন উপস্থিত ছিলেন। উনি বাধ্য হয়েছিলেন সভাটা বাতিল করতে। এইবারে ওই সই জালিয়াতি নিয়ে, বিধায়কদের উপস্থিতি নেই তবু তাদের নামে সই, তারপরে হচ্ছে আপনার ব্লক লেটারে নাম লেখা ইত্যাদি ইত্যাদি, সিরিয়াল ব্রেক করা, এই সমস্ত ব্যাপার নিয়ে স্পিকারের কাছে যে একটা জাল চিঠি গিয়েছিল, সেটাই তৃণমূলেরই 2 বিধায়ক, ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা, তারা জানিয়েছিলেন তাদের অভিযোগের ভিত্তিতে যা যা হয়েছিল আপনারা সবটা জানেন। এবং তারপরে ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে যেটা
বহিষ্কারও করা হয়। তো এখন বর্তমান সদস্য সংখ্যা ৭৮, খাতায় কলমে ওনাদের প্রতীকে যেটা, কিন্তু বাস্তবে গতকাল যে কারণে উনি সভাটা করেছিলেন, কতজন বিধায়ক কতজন সাংসদ ওনার সঙ্গে আছে একটু বুঝে নেওয়ার জন্য, উনি কালকে পরিষ্কার বুঝে গেছেন যে গতকালকের ওই সভায় বিধায়ক ছিলেন মাত্র ৬ জন এবং সাংসদ ছিলেন রাজ্যসভা লোকসভা মিলিয়ে ৪ জন। খোদ কলকাতার যিনি বিধায়ক, মানে কলকাতার ওপর তো কয়েকজন জিতেছেন, নয়না বন্দ্যোপাধ্যায় ছিলেন, কিন্তু ওই মেটিয়াবিরুজের এমএলএ তাকে তো দেখা যায়নি। ওই কলকাতার ওপর থেকেই যারা নির্বাচিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের, কুণাল ঘোষ, নয়না ব্যানার্জি ছাড়া, ফিরহাদ হাকিম ছাড়া আর তো কারোকে দেখা যায়নি। তো এই দুরবস্থা কালকে উনি দেখেছেন এবং এটা ঘটনা আমি আপনাদের বলে দিচ্ছি, আগের ভিডিওটাতেও আমি বলেছি যে কি পরিস্থিতি উদ্ভব হবে সেইটা এখনো অবধি মিলেছে। তখন অবধি আমি জানতাম ২২ জন এমএলএ তারা একত্রিত হয়েছে, কিন্তু পরবর্তীকালে আমার কাছে যা সর্বশেষ খবর তাতে ৫২ জন বিধায়ক, মানে ঋতব্রত এবং সন্দীপন সাহাকে বাদ দিয়ে ৫২ জন, মানে যদি ওদের ধরা হয় তাহলে ৫৪ জন বিধায়ক, তারা আলাদা ব্লককে বসার জন্য বিধানসভায় স্পিকারকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন এবং তারা বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়েছে। এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়া মানে, বা এই যে যেটা মিডিয়ায় প্রচার হচ্ছে ঋতব্রতই সবাইকে একত্রিত করেছেন, না, ঋতব্রত এমন কোনো বড় ব্যক্তিত্ব না, হয়তো সাংসদ ছিলেন, হয়তো বিধায়ক হয়েছেন, কিন্তু এত বড় ব্যক্তিত্ব না যে ৮০ জন বিধায়কের মধ্যে তার কথায় ৫২ জন, তাদের নিয়ে অবশ্য ৫৪, তারা সব একত্রিত হয়ে সই করবেন। এটা আরএসএস তৃণমূলের যে দিকে ভোট আছে, বিশেষ করে সংখ্যালঘু ভোট আছে, সেইটা যাতে বাম কংগ্রেসের দিকে পুরো না চলে যায়, এবং যেটা হাওয়ায় ভাসছিল যে প্রায় ১১-১২ জন বিধায়ক তারা দিল্লিতে গিয়ে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছে, সেটা যাতে না যেতে পারে, তৃণমূল নামক একটা দলের অবয়ব বানিয়ে রেখে তাতে বিজেপিরও দায় এড়ানোর বিষয় থাকে যে আমরা দলে নিয়ে নিই, আমরা ওয়াশিং মেশিন না, এবং পাশাপাশি ভোটটাকে যাতে বামপন্থী এবং কংগ্রেসের দিকে পুরো না চলে যায়, বিধায়ক সাংসদরা যাতে কংগ্রেসের দিকে বা বামেদের দিকে না এসে ওই তৃণমূলেই থাকে, তার জন্য আমি বলেছিলাম কাকলি ঘোষ দস্তিদার এবং আরও কয়েকজনকে, অর্থাৎ ঋতব্রতও তার মধ্যে ছিলেন। তো যাই হোক, আর ঠিক বিধায়কদের যেমন ৫২ জনের এখনো অবধি তারা একত্রিত হয়েছেন এবং সংখ্যাটা বাড়বে, কারণ ওই পাঁচিলে বসে থাকা কিছু বিধায়ক যারা পরিস্থিতির দিকে নজর রাখছেন তারাও কিন্তু ঝোপ বুঝে কোপটা মারবেন, অর্থাৎ এখানে তারা এসে পাশে দাঁড়াবেন। এখন সাংসদের মধ্যে আমার কাছে যা খবর আছে তাতে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে সম্ভবত ৪১ জন, ওই হাড়োয়ার যিনি, মানে বসিরহাটের যিনি এমপি ছিলেন হাজি নুরুল, তিনি প্রয়াত হওয়ার পরে বোধহয় ৪১ কি ৪০ জন ওনাদের টোটাল সাংসদ হবে। তার মধ্যে ২২ জন এখনো পর্যন্ত একত্রিত হয়ে গেছেন সাংসদ, আরও সংখ্যাটা বাড়বে। তো এখন মমতা ব্যানার্জির এই হাল, এটা আমার করুণা হচ্ছে যে মমতা ব্যানার্জি কংগ্রেসের কাঁধে ভর দিয়ে ২০১১ সালে বামপন্থীদের পরাজিত করে ক্ষমতা এসেছিলেন, তারপরে কংগ্রেসের ঘর ভেঙেছিলেন, বামপন্থীদের থেকে কয়েকজনকে টেনে নিয়েছিলেন, এই ঋতব্রত ইত্যাদি, একটাই রাজ্যসভার সাংসদ ছিল। অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট কারণে সিপিএম একজন রাজ্যসভার সাংসদ থাকা সত্ত্বেও তাকে বহিষ্কার করেছিল, আর উনি তাকে সিপিএমের ফেলে দেওয়া ফুল উনি নিয়ে গিয়ে নিজের বাড়িতে ফুলদানিতে সাজিয়ে রেখেছিলেন।
তো যাই হোক, আজকে এই করুণ পরিস্থিতি, উনি বিরোধীদের দিনের পর দিন পারমিশন দিতেন না সভা করার। সে সিপিএম হোক, বিজেপি হোক, এসইউসি হোক, তাদের ওই কলকাতার ওপর সভা করতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হতো। আজকে তিনি সভা করছেন একটা বিশ্রামাগারে বসে, মানে যাত্রী প্রতীক্ষালয় বা ওই বসার যে জায়গাটা আছে আর কি ওয়াই চ্যানেলে কংক্রিটে, তার উপরে বসে হ্যান্ড মাইক নিয়ে, মাইক বাঁধার অনুমতিও পাননি। দলের থেকে সাংসদ বিধায়করা সরে যাচ্ছেন। উনি যে 6জন বিধায়ককে নিয়ে করেছেন, তার মধ্যেও আবার একজন, তিনিও বোধহয় দুনৌকোয় পা দিয়ে চলছেন। সেটা আমি নামটা নিশ্চিত হয়ে আপনাদের কাছে পরবর্তীকালে বলবো। আজকে এইরকম একটা পরিস্থিতি। ওনার ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদি খুব ভুল না বলি, এই মাসের মধ্যেই ওই সই জালিয়াতি বিষয়, কারণ উনি সবাইয়ের উপস্থিতির যে জাল হয়েছিল 14 জনের, সেইটাকে রেকমেন্ড করে ফরওয়ার্ড করে একটা চিঠি দিয়েছিলেন বিধানসভায় স্পিকারের কাছে। এটা কতটা গরিব কাজ ভাবতে পারেন? কয়লা, বালি, গরু, পাথর সব কিছু চুরি করেছেন, চাকরি, সইটাও চুরি করছেন। তো আজকে সেই অভিযোগে সিআইডি এনকোয়ারি চলছে এবং সিআইডি তাকে দেখাও করতে বলেছে। তো 2টো নোটিশ হয়ে গেছে বোধহয়। যাই হোক, আর একটা নোটিশ দেওয়া হবে এবং তাতেও যদি অভিষেক ব্যানার্জি সাড়া না দেন, বা সাড়া দিলেও যদি উনি ভবানী ভবনে যান, তাহলে কিন্তু কি হবে বুঝতে পারছেন। অর্থাৎ অভিষেক ব্যানার্জি পরিষ্কার করে বলতে গেলে, আমি যদি খুব না বলি, এই মাসের মধ্যেই গ্রেপ্তার হচ্ছেন। আপাতত সিআইডি দিয়েই হয়তো গ্রেপ্তার হবেন, তারপরে অন্যান্য সেন্ট্রাল এজেন্সি হয়তো তার মধ্যে যুক্ত হয়ে যেতে পারে। যাক, আমি সেটা সম্ভাবনার কথাটা, আমি এই সম্ভাবনাটা দেখছি যে সিআইডির হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি যদি খুব ভুল না করি, এ মাসেই কিন্তু গ্রেপ্তার হচ্ছেন। এবং মমতা ব্যানার্জির, যাকে উজাড় করে রাজনীতিটা শিখিয়েছেন, মানে কতটা কি শিখিয়েছেন সেটা তো আপনারা জানেন। মানে রাজনীতিতে সবথেকে মমতা ব্যানার্জির যিনি প্রিয় পাত্র, ওনার ভাইপো, যাকে উনি আগামী দিনে দলের দায়িত্ব দিতে চাইছিলেন, সেই ভাইপোর এই অবস্থা। এবং শুধু তাই নয়, তার নিজের ভাই বাবুল ব্যানার্জি, তিনিও কালকে বিস্ফোরক কথা বলেছেন, আপনারা শুনেছেন, যে আমি তো বহুদিন ধরেই দিদির কাছে ব্যর্থ, তো আমি এবারে ওই নিশীথ প্রামাণিক ক্রীড়ামন্ত্রী যিনি হয়েছেন নতুন, তার সঙ্গেই আমি কাজ করব। তো সেই অবকাশও তিনি পাবেন বলে বিজেপির তরফ থেকে আমার কাছে কিন্তু সন্দেহ আছে। আমার কাছে খবর আছে যে ওনাকে কোনোভাবেই ইম্পর্টেন্ট কোনো জায়গায় বসানো হবে না। আজকে এইরকম একটা পরিস্থিতি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যত যাই বলুন, যত চেষ্টাই করুন, ওনার হাতে না থাকবে চিহ্ন, না থাকবে দলের নাম, না থাকবে ভাইপো, না থাকবে ভাই, পরিবারের মধ্যেও ভাঙন শুরু হয়েছে, যা শুনলাম। কাজরি বন্দ্যোপাধ্যায়, ওনার ভাতৃবধূ, তিনিও বোধহয় এখন সম্পর্ক রাখছেন না। সুতরাং একটা কথা আছে না, পাপ বাপকে ছাড়ে না, হাতে নাতে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। যাই হোক, আমি আপনাদের কাছে আজকে যেটুকু জানতে পেরেছি, যতটুকু জানতে পেরেছি, আজকেই বিধানসভার মন্ত্রিসভার বৈঠক আছে, স্পিকার উপর আজকে ফিরবেন, সব কিছু আজকে ফয়সলা। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। তাই আমি কথা না বাড়িয়ে আজকে শেষ করছি। আপনারা আমার চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। নমস্কার।